12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে, বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং 1 তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি 2024 সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2018 সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2014 সালের নির্বাচনের তফসিলও ঘোষণা রিট করেছিলাম। আজকে 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি। এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা আরপিও সেখানেও থাকতে হবে, কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও না। 1 নম্বর আলোচিত প্রার্থী তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি তাকে মনোনয়ন দেননি, আর তিনি সেই বিএনপি তাকে মনোনয়ন দেয়নি এটা মেনে নেননি। তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। তো এই স্বতন্ত্র নির্বাচন করার কারণে তার যে নির্বাচনী এলাকার যে ঘটনা, তার আর্ট অ্যাটিটিউড, তার বক্তব্য এবং ওই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনে তিনি নির্বাচন করছেন সেখানে যা কিছু ঘটছে এটাই আমাদের নেট দুনিয়াতে প্রতিদিন ভাইরাল হচ্ছে নির্বাচনের খবরাখবর হিসাবে। বাংলাদেশে অনেক রথী মহারথী নির্বাচন করছেন, স্বয়ং তারেক রহমান সাহেব নির্বাচন করছেন, জামাতের আমির নির্বাচন করছেন, চরমোনাইয়ের পীর সাহেব নির্বাচন করছেন, কিন্তু কোনো জায়গার কোনো খবর ইন্টারনেটে ঘুরছে না এবং মানুষ জানেও না কে কোথা থেকে নির্বাচন করছে, নির্বাচনে কোন প্রার্থী কী করলো কেউ জানে না, কার কোনো আগ্রহ নেই। কিন্তু আপনি যদি ফেসবুক, ইন্টারনেট, টুইটার খুলেন, ইভেন পত্রপত্রিকায় খুলেন, আপনি রুমিন ফারহানার খবর পাবেনই। কারণটা কি? প্রথম কারণ হলো যে ব্রেন উইথ বিউটি, মানে সাধারণত সুন্দর মুখের জয় পৃথিবীব্যাপী। তার সঙ্গে যদি মেধা এবং সাহস থাকে, পারিবারিক যাকে বলা হয় ঐতিহ্য থাকে, যে জিনিসগুলো রুমিন ফারহানা রয়েছে, এবং এই কারণে তিনি প্রার্থী হিসেবে আকর্ষণীয় বা আকর্ষণীয়া। এবং তার এই আকর্ষণ এমনি এমনি আসেনি, তার বাবার লিগেসি, অর্থাৎ তার বাবার নাম অলি আহাদ, বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু, একসময় আওয়ামী লীগ নেতা ছিলেন, যুক্তফ্রন্ট নেতা ছিলেন। এই সকল পরিচয় বাদ দিয়ে এখন আসলে রুমিন ফারহানাকে তার বাবার পরিচয় পরিচিত হতে হয় না, ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ব্যারিস্টার রুমিন ফারহানা যখন প্রথম টকশোতে এলেন, বেশি দিন আগের ঘটনা না, আওয়ামী লীগ জমানার মানে ও যখন এমপি হলেন, উনি যখন এমপি হলেন তার 2-3 বছর আগে, এর আগে এইভাবে অতটা পরিচিত ছিলেন না। কিন্তু দেখা গেল যে একজন মানুষ 10 বছর 15 বছর টকশো করে যা না অর্জন করতে পেরেছে, সে 2-3 মাসের মধ্যে সেটা অর্জন করে ফেললো। তার যে ঝাঁঝালো বক্তব্য, তার যে স্মিত হাস্য, বন্ধুসুলভ আচরণ, আবার প্রতিপক্ষের উপরে এগুলোর মতো শক্তি নিয়ে, ক্রূরতা নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে দুর্দান্ত শক্তি, এই কারণে তিনি আলোচিত হয়ে গেলেন। বিএনপির অন্যান্য যে সকল নারী নেত্রী সবাই হিংসেয় মরে গেল যে এই রমণী কোত্থেকে আসলো। তারপরে একই বলে সবাই তাকে নিয়ে নাচানাচি করছে, বিএনপির সব নেতারা, মানে একটা টপ টুলো শুধু রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানার জিকিরে মানে বিএনপি মানে বলতে গেলে সবাই, মানে তার চেয়ে প্রভাবশালী নেত্রী কেউ ছিল না সেই 2018 সাল পর্যন্ত। পরবর্তীতে তিনি যখন
সংসদ সদস্য হলেন মহিলা কোঠায়। তো সংসদ সদস্য হওয়ার পর ধরে নিলেন যে তারেক রহমান সাহেব তাকে খুবই পছন্দ করেন। আর এটা নিয়ে তো মানুষ নানা রকম কথাবার্তা, কেন পছন্দ করেন, কী কারণে পছন্দ করেন, সূত্র কী, ডাজ নট ম্যাটার। রুমিন এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সে তার সংসদে তার দায়িত্ব কর্তব্য প্রাণান্ত চেষ্টা করলো এবং দলকে সেভ করার জন্য, দলের আইডিওলজি আপহোল্ড করার জন্য সে সংসদে আমি মনে করি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তো এরপরে যখন সেই সংসদ থেকে তিনি পদত্যাগ করলেন, সবাই ধরে নিলেন যে সামনে যে নির্বাচনে আসবে বিএনপি থেকে যদি একজন রমণীকে মনোনয়ন দেওয়া হয়, রুমিন ফারহানা সেখানে পাবেন। দলের ভিতরে তার একটা জনমত তৈরি হলো, নির্বাচন এলাকায় তৈরি হলো। তারপর যাকে বলা হয় সাধারণ যারা এলিট মহল, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তারা সবাই রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিল। কিন্তু এর মধ্যে যেটা করলো রুমিন, সেটা হলো এই গত 17 মাসে এই যে বিএনপির লোকজন যে সকল চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম শুরু করেছিল, এগুলোর ব্যাপারে তিনি প্রতিবাদ শুরু করলেন। এবং বিএনপির মধ্যে পদপদবি, যেমন আমি প্রতিবাদ করেছি প্রথম দিন থেকে, কিন্তু আমি তো আসলে বিএনপির কোনো পোর্টফোলিওতে নেই, আমার কোনো সাধারণ মেম্বারশিপ নেই। কিন্তু রুমিন তো মানে এমপি ছিল, বিএনপির এমপি ছিল, তারপর বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এরকম একটা পদপদবিতে আছে। তো কাজেই তার এই বক্তব্য দলের যারা কর্তা ব্যক্তি তারা গোস্বা করলো যে সে দলের ভিতরে থেকে এভাবে দলের বিরুদ্ধে বলে, এবং আস্তে আস্তে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো। আর যত মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো, রুমিন তত বেশি বেপরোয়া হয়ে যাওয়া শুরু করলো এবং শেষমেশ তাকে মনোনয়ন না দিয়ে ওখানে জোটের একজন প্রার্থী জুনায়েদ হাবিবি তাকে দেওয়া হলো এবং রুমিন ঘোষণা করলো যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, এবং সে স্বতন্ত্র দাঁড়িয়েছে। তো তার এই স্বতন্ত্র দাঁড়ানোর কারণে পাবলিক সেন্টিমেন্ট, তার এলাকার ভোটারদের সত্যিকার চিত্র আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারনেটে যে ভাইব দেখি সেই ভাইবের শতভাগ এখন রুমিনের পক্ষে। এবং রুমিন এর যে এই মুহূর্তে তার যে স্টার, মানে পলিটিক্যাল স্টারশিপ, এটা অ্যাঞ্জেলিনা জলির মতো বা এটা শাহরুখ খানের মতো। এবং সেই যদি রুমিন একদিকে মানে জনসভা করে ব্রাহ্মণবাড়িয়াতে, আর অন্যদিকে যদি বিএনপির সর্বোচ্চ নেতারা সবাই দলে বলে সেখানে জনসভা করে, যদি বাইরে থেকে লোক না নেওয়া হয়, তাহলে সেখানে রুমিনের জনসভাতে বেশি হবে না বিএনপির জনসভাতে বেশি লোক হবে, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এটা ঢাকা থেকে আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, সেই রুমিনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল। বক্তব্য হলো যে নির্বাচনের এখন প্রচার প্রপাগান্ডা বন্ধ, উঠোন বৈঠক করতে পারবেন, মাইক ব্যবহার করতে পারবেন না। এবং সেই অর্থে রুমিন একটা জায়গাতে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। তো সেখানে জনক ম্যাজিস্ট্রেট গেলেন, যাওয়ার পরে তিনি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখিয়ে 40,000 না 60,000 টাকা তিনি সেখানে জরিমানা করলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে রুমিন সেখানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়লেন এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে আপনি তো আমার এখানে খুব দাপট দেখালেন, ম্যাজিস্ট্রেসি দেখালেন, কিন্তু বিএনপির প্রার্থীর ব্যাপারে তো আপনি কখনোই, বা বিএনপির জোট যে প্রার্থী বা বিএনপির নেতারা যে প্রতি মুহূর্তে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে তাদেরকে তো আপনি কোনো জরিমানা করলেন না। বরং আমি বিএনপির, রুমিন বলছিল যে আমি আপনার অফিসে গিয়ে সেই আচরণ ভঙ্গের, বিএনপির প্রার্থীর আচরণ ভঙ্গের ব্যাপারে অভিযোগ দিয়ে আসছি, আপনারা কোনো অভিযোগ তো গ্রহণ করেনই। উল্টো যেটা হলো, আমি এই যে আপনাদের কাছে অভিযোগ করেছি এই জন্য আমাকে এবং আপনাদেরকে একসাথে টিটকারি করছে, তারা বুড়া আঙ্গুল দেখিয়ে, তর্জনীটা মানে থাম যেটাকে বলা হয়, সে বুড়া আঙ্গুল সে বলছে যে ওই ম্যাজিস্ট্রেট আমার ঘোড়ার ডিম করবে, প্রশাসন আমার ঘোড়ার ডিম করবে, এই ধরনের কথাবার্তা আর কি। আপনি বুঝেন যে একটা ঘোড়ার ডিম বললাম ভদ্র ভাষায়, কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে আরও বাজে কথা বলা হয়, বয়াকারে বা দিয়ে বলা হয় আর কি, বা তালি বর্ষায়কারে সা দিয়ে বলা হয়। এইরকম কথাবার্তা সাধারণত এই রাজনৈতিক ময়দানে এগুলো প্রকাশ্যে মাইকে অনেকে বলে। ওই দেখুন হাদি বলছেন অমুকের ড্যাশ ম্যাশ ছিঁড়ে ফেলো, সব এরকম আর কি কথাবার্তা রাজনীতির ময়দানে এখন এটা ভাত মাছ হয়ে গেছে। তো সেই কথাটাই রুমিন বলার চেষ্টা করছেন, কিন্তু ছবিটা যেভাবে আসছে অ্যাজ ইট ইজ মনে হয়েছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন, কিন্তু ঘটনা তা নয়। তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে
আপনাদেরকে অন্যরা বুড়ো আঙুল দেখাচ্ছে, সেখানে আপনারা কিছু করতে পারছেন না। আর আমরা আপনাদের অনুগত, আমাদের কাছে এসে আপনারা এখানে জরিমানা করছেন, ম্যাজিস্ট্রেটকে দেখাচ্ছেন, কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম। এইবার আপনাদের হুকুম মানলাম, কিন্তু দ্বিতীয়বার আর মানব না। এখন এই যে তার যে ক্রোধ, তার যে চোখের অগ্নিস্ফুলিঙ্গ, বা তার যেভাবে সে একেবারে রায় বাঘিনীর মতো ওখানে ঝাঁপিয়ে পড়েছিল, এটা তিনি কেন করলেন? তিনি তো আসলে এরকম করেন না। তিনি সদা হাস্য, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, ভদ্রলোকের সন্তান। তো রাজনীতির ময়দানে তিনি ওখানে ওইরকম দেখালেন কেন? অনেকটা হাসনাতের মতো, মানে উনি সেখানে একটা জিদ দেখানোর চেষ্টা করলেন, কারণটা কি? বা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কেন? মূল ব্যাপারটা হলো, এটা রাজনীতির ময়দানের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। নেতা এবং কর্মী সবসময় চায় যে তাদের নেতা, যিনি সর্বোচ্চ নেতা হবেন, মানে এমপি প্রার্থী হবেন, তার সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং যে কোনো একটা সমস্যার সমাধান করার মতো তার তাগদ থাকতে হবে। তো সেক্ষেত্রে রুমিন যদি ভয় পেয়ে যেত, তারপর শেষে চুয়া করে ম্যাজিস্ট্রেটের হাতে পায়ে ধরতো, মাফ করে দেন, আর করবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্ধেক নেতাকর্মী এই মাঠ থেকে চলে যেত। এটাই নিয়ম। কিন্তু ওই যে রুমিন যে রাগ হয়ে গেছে, চোখ গোল গোল করেছে, আশেপাশের নেতারা সবাই বলা শুরু করেছে যে না, নেতা তো এরকমই হওয়া উচিত, এর সাথে কাজ করলে সে আমাদেরকে ছেড়ে যাবে না, একে যদি কেউ আঘাত করতে আসে সে সহজে কাউকে ছাড়বে না, সেটা মিলিটারি হোক, ম্যাজিস্ট্রেট হোক, কাজে আমরা নিরাপদ। এবং এটা ভোটের মাঠের একটা চিরাচরিত রাজনীতি। বাংলাদেশের যত ভদ্রলোক দেখেন না কেন, একেবারে প্রমাণিত যারা ভদ্রলোক, তারাও ঠিক এরকম একটা পরিস্থিতিতে যদি এইরকম আচরণ না করে, রুমিনের মতো আচরণ না করে, তাহলে তারা নির্বাচনের ময়দানে টিকে থাকতে পারবেন না। দ্বিতীয়ত, এখানে রুমিন, যে কোনোভাবে রুমিনকে প্রভোগ করা হচ্ছে, তাকে একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে ফেলে দেওয়া হচ্ছে। এবং এই যে তাকে নিয়ে মানুষের যে সহানুভূতি, মানুষের যে একটা ব্লাইন্ড সাপোর্ট, মিডিয়াগুলো যে তাকে নিয়ে মাথামাতি করছে, এই জায়গাগুলো বিএনপিকে খুব অপমান করছে। বিএনপির খুব ইগোতে লাগছে যে আমরা যাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, সবে মানুষের তো উচিত তার দিকে না তাকানো, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া। কিন্তু আমরা যাকে তাড়িয়ে দিলাম, সবাই তাকে কোলে তুলে নিচ্ছে। তাহলে কি আমাদের জনপ্রিয়তা নেই? এবং এখানে অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে, সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে। বিএনপি যাদেরকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেছে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে খেপে গিয়েছে। তো এটা বিএনপির জন্য একটা রীতিমতো অবমাননা করে। এখন রুমিন ফারহানা যে নির্বাচনের মাঠে যেভাবে প্রাধান্য পাচ্ছে, তাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে মাতামাতি হচ্ছে, তো সেই তুলনায় বিএনপির বড় বড় নেতাদের নামই উচ্চারিত হচ্ছে না। তাদের একটা ভিডিও এখানে প্রমোট করার জন্য ফেসবুকে টাকা দিতে হচ্ছে, হয়রাস লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ রুমিনের এই ভিডিওগুলো দেখছে। তো এই যে রাজনীতির একটা যে চিরাচরিত পন্থা, এই পন্থা অনুযায়ী সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে তা নিয়ে নানা রকমের স্পেকুলেশন হচ্ছে। কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এটা সত্য বা মিথ্যা আমরা বলতে পারবো না। এর কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে তার প্রেস সচিব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ব্যাপারে কোনো কথা বলেনি। আমাদের সামাজিক মাধ্যমগুলো এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী, এবং স্পষ্টতই সামাজিক মাধ্যমে যারা আওয়ামী লীগপন্থী কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন কূটনীতিবিদদের বৈঠক, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার কাতার ভ্রমণ, দিল্লি ভ্রমণ, আমেরিকা ভ্রমণ নিয়ে নানা রকম ন্যারেটিভ তারা একের পর এক তৈরি করে যাচ্ছেন। তো তাদের বক্তব্য হলো যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা চাপ প্রয়োগ করার জন্য এই একবার খলিল সাহেবকে ডেকে নিচ্ছেন, একবার তার রাষ্ট্রদূতকে পাঠাচ্ছেন, হোয়াট এভার মেবি। আবার অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী যে সকল কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন, এখন তারা নিজেদের সমস্যা নিয়ে এতটা ব্যস্ত, কেউ জামাত নিয়ে ব্যস্ত, কেউ বিএনপি নিয়ে ব্যস্ত, কেউ এনসিপি নিয়ে ব্যস্ত, ফলে আওয়ামী লীগ নিয়ে পিন্স করা বা তাদেরকে খোঁটা দেওয়া বা তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার মতো সময় এখন আর
সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন রয়েছে তাদের নেই বললে চলে। আর এই সুযোগটিকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন জলে, স্থলে, অন্তরিক্ষে। তারা একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জামাতের যারা লোকজন রয়েছেন, অন্যদিকে এনসিপির যারা লোকজন রয়েছেন, এমনকি জুলাই আগস্ট বিপ্লব নিয়েও নানা রকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা হলো যে জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনের পক্ষের যে কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের বিরাট অংশকে আমরা এখন দেখতে পাচ্ছি না। আপনারা কি গত 1 মাসে জনাব ফরহাদ মাজাহারের কোনো বক্তব্য শুনেছেন? শুনেননি। কিংবা সরকারে খুব প্রভাবশালী দুজন ব্যক্তিত্ব, জনাব নাহিদ ইসলাম, তিনি বের হয়ে এসে এনসিপি করলেন। এখন নাহিদ ইসলামকে নিয়ে আর তেমন মাতামাতি নেই। জনাব মাহফুজ, যিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন বা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো একক ব্যক্তি যদি একাধিক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, যাকে বলা হয় প্রভাব প্রতিপত্তির একটা ইতিহাস তৈরি করতে পারে, তো সেই ভদ্রলোক সেই কাজটি করেছেন। এখন তিনিও এই নির্বাচন উপলক্ষে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে রীতিমতো একটা বেহাল দশায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনের মাঠ কতটা জটিল, কতটা কঠিন এবং কতটা নির্মম, এখন যারা নির্বাচনের মাঠে ঘুরে বেড়াচ্ছেন, সেটা হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস বলেন, তাসনিম যারা বলেন, কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে রাজনীতি কাকে বলে, ইলেকশন কাকে বলে। তো সরকারি মদদে রাজনীতি করা বা সরকারি মদদে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া আর নির্বাচনের ময়দানে প্রতিপক্ষকে মোকাবেলা করা যে কত কঠিন এবং বাস্তবতা, তা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তো এই অবস্থায় আওয়ামী লীগকে আক্রমণ করা, শেখ হাসিনাকে খোঁটা দেওয়া বা অন্য কোনো বিষয়, এটা নিয়ে মূলত এই গত 17 মাসে যারা ব্যস্ত ছিলেন তাদের এই মুহূর্তে কোনো সময় নেই। বিএনপির অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ চূড়ান্ত পর্যায়ে। জনাব তারেক রহমান সাহেব আসছেন, বিরাট একটা আবহ তিনি তৈরি করছেন এবং ক্রমশ তিনি ধীরে ধীরে তিনি যে একজন সাধারণ নাগরিক, সাধারণ ভোটার, সাধারণ এমপি প্রার্থী, কিংবা ধরুন বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান, এই পদের বাইরে তার যে কোনো সুপারম্যানশিপ নেই, তার হাতে কোনো জাদুর বাক্স নেই, কাঠি নেই, এটি ক্রমশ এই মুহূর্তগুলো কেটে যাচ্ছে এবং তিনি খুব সাধারণ একজন মানুষ রূপে সমাজে বিচরণ করছেন। এবং তাকে কেন্দ্র করে যে গত কয়েকদিন, ধরুন অলমোস্ট 10 দিন, তিনি এলেন ডিসেম্বরের 25 তারিখে, সেখান থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত তাকে কেন্দ্র করে যে ভাইবটি ছিল, এটি এখন কমতে 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 মানে একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসছেন। এখন তার মধ্যে, জামাতের আমিরের মধ্যে, কিংবা এনসিপি নাহিদের মধ্যে আসলে কতটুকু পার্থক্য রয়েছে এটি বোঝা যাবে আরো সপ্তাহখানিক পর। তিনি ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, তার মায়ের স্মরণ সভা হয়েছে। তো তাকে কেন্দ্র করে নানা রকম, তিনি যে একজন মহামানব, অতি ভদ্র মানুষ, তার যে অনেক সুপার কতগুলো কোয়ালিটি রয়েছে ইত্যাদি নানা বিষয় খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে, অত্যন্ত যাকে বলা হয় ম্যাথমেটিক্যালি। কিন্তু এগুলো 24 ঘন্টার বেশি মানুষকে আকর্ষণ করে না। মানুষ তার চিরাচরিত সমস্যার মধ্যেই থাকতে চায়। তো এইরকম যে বহুমুখী সমীকরণ, বহুমুখী যাকে বলা হয় ধ্যান ধারণা, চিন্তা চেতনা, সন্দেহ, অবিশ্বাস, তারপরে নানা রকম আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সব কিছুর মধ্যে মানুষ যে নিজেদের আশা খুঁজে, ঠিকানা খুঁজে, ঠিক নাটোরের বনলতা সেনের মতো, যেগুলো অসম্ভব, হবে না, যেগুলো একটু বাস্তব ভিত্তি নেই, কিন্তু শুনতে ভীষণ রকম মজা লাগে, কল্পনা করতে ভীষণ রকম তৃপ্তিবোধ হয়। এই বিষয়গুলোর দিকে মানুষের আকাঙ্ক্ষা বেশি এবং সেইগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় হয়। আর তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই যে আমেরিকান যারা রাষ্ট্রদূত বা আমেরিকার যারা রাষ্ট্রীয় প্রতিনিধি এলেন,
তারা এসে তাকে যেটা বললেন, কি বলেছেন আমরা জানি না, তার প্রেক্ষিতে হঠাৎ করে আজব একটা বিষয় এলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগ তাদের সঙ্গে রিকনসিলিয়েশন হতে পারে যদি তারা সরি বলে, দুঃখ প্রকাশ করে। আর এই যে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন বা আওয়ামী লীগের সরি বলা, দুঃখ প্রকাশ করা, অপরাধ স্বীকার করা, এই বিষয়গুলো নিয়ে নানা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব আছে তিনি বিভিন্ন রকম কটূক্তি করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল একটা টেলিভিশন টক শোতে, তখন উপস্থাপিকার জবাব দিতে গিয়ে আমি এখানে হঠাৎ করে বলেছিলাম যে আওয়ামী লীগের যে ইগোবোধ, তারা ইঁদুরের বিষ খেয়ে মারা যাবে, আত্মহত্যা করবে, 20 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু কোনো অবস্থাতেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আত্মসমর্পণ করবে না, সরি বলবে না। এটা তাদের একটা ইগো। তো এই বক্তব্যটি অনেকটা ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা দরকার। আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে প্রতিহিংসা একটা বিরাট ফ্যাক্টর। কোনো রাজনীতিবিদদের মধ্যে যদি এই বাংলায় কোনো প্রতিহিংসা ঢুকে যায়, সে পদ পদবি পাওয়ার সঙ্গে সঙ্গে উইদিন 24 ঘন্টার মধ্যে তার সেই প্রতিহিংসা সে চরিতার্থ করবেই। এর বাইরে অন্য কিছু থাকতে পারে অন্য জাতির ইতিহাসে, কিন্তু বাঙালি জাতির ইতিহাসে সেটা নেই। কাজেই এখানে প্রতিনিয়ত প্রতিহিংসা রাজনীতি হচ্ছে এবং হবে। 2 নম্বর হলো যে যখন কোনো একটা মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসে, মানে যদি ইভেন 24 ঘন্টার জন্য আপনি কাউকে কোনো পদ পদবিতে বসিয়ে দেন, ওর মধ্যে একটা অহমিকা চলে আসে। সে নিজেকে অভিজাত ভাবতে শুরু করে, নিজেকে ব্লেসড, আল্লাহর যাকে বলা হয় আশীর্বাদ পুষ্ট ভাবতে শুরু করে। ইত্যাকার নানা বিষয়াদি সেখানে রয়েছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগ সেই 1954 থেকে কখনো রাজপথ কাঁপিয়েছে, কখনো রাজপ্রাসাদ কাঁপিয়েছে, কখনো সিংহাসন কাঁপিয়েছে, বহু ভালো কাজ করেছে, বহু মন্দ কাজ করেছে। তো এই কাজ করতে গিয়ে তাদের একটা ধারণা যে তাদের সঙ্গে বিট করার মতো বা তাদের পাশাপাশি বসার মতো এই পাক ভারত উপমহাদেশে যদি কোনো দল থাকে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা মুসলিম লীগ হতে পারে, যদি কোনো ব্যক্তিত্ব থাকে সেটা জুলফিকার আলী ভুট্টো হতে পারে, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ হতে পারে, পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তার বংশধররা হতে পারে। এইরকম একটা অহমিকা বোধ তাদের মধ্যে কাজ করে। এটাকে আপনি আমি অহংকার বলতে পারি, দাম্ভিকতা বলতে পারি, কিন্তু আওয়ামী লীগ এটাকে মনে করে তাদের এটা লিগেছি। এবং আপনি দেখবেন আওয়ামী লীগের লোকজন কথায় কথায় তাদের নেত্রীকে বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা ইত্যাদি নানা রকম উপাধি দিয়ে মূলত যে কাজটি করতে চায় যে তাদের নেত্রীর সমপর্যায়ের সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা, পারিবারিক ঐতিহ্য, এই কোনো জিনিসই অন্য কারোর নেই। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা তাচ্ছিল্য করে। কিভাবে করে? এই যে 6,000 টাকা বেতন পেতেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন যে সময়টিতে, তখন আসলে 6,000 টাকার কিন্তু অনেক দাম, খুবই দাম। উনি এমডি হয়েছেন যে সনে, সরকারি বেতন পেতেন 6,000 টাকা। তখন হয়তো বিসিএস স্টার্টিংয়ে 750 টাকা স্কেল ছিল, কিন্তু ওই যে মেজর জিয়াকে বলা হয় 400 টাকার মেজর। তো 400 টাকার মেজর বলতে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 400 টাকা বেতন পেতেন, তখন 1 ভরি স্বর্ণের মূল্য ছিল মাত্র 60 টাকা, 60 টাকা। তো সেই 60 টাকা যদি ভরি হয়, 400 টাকাতে তিনি কয় ভরি স্বর্ণ পেতেন? এখন মানে 2.5 লাখ টাকা করে স্বর্ণের ভরি। তো তার বেতন এই জমানাতে কত টাকা হতো? তো এরকম এই জিনিসগুলো আওয়ামী লীগ বিচার বিশ্লেষণ না করে শুধু জিয়াউর রহমান সাহেবকে ছোট করার জন্য ফুটা দেবে 400 টাকার মেজর। আবার যে সময়টিতে উনি 6,000 টাকা বেতন পেতেন, তখন প্রধানমন্ত্রীর বেতন কত ছিল, এমপিদের বেতন কত ছিল, মানে ওইগুলো বলার মতো না, খুবই অল্প বেতন ছিল। হয়তো এমপিদের বেতন 2,000 টাকা ছিল। কিন্তু ওই যে বলার যে 6,000 টাকার একজন মানুষ এই কাজগুলো করেছে, এত টাকা আসলো কোত্থেকে, হাজার হাজার কোটি টাকা, এত শিল্প কলকারখানা কোথায় পেলেন, এগুলো নিয়ে আওয়ামী লীগ ব্যঙ্গ করে।
তারপরে আওয়ামী লীগ মনে করে যে আমরা তাকে চাকরি দিয়েছি, আমরা তাকে ব্যাংক দিয়েছি, আমরা তাকে এটা করেছি ওটা করেছি বলে খোঁটা দিয়ে দিয়ে এখন তিনি যে কোনো একটা পরিবেশ পরিস্থিতি, যেটা আমার বলা ঠিক হবে না, তিনি ক্ষমতায় বসেছেন। তাতে কি হয়েছে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, বিষ খেয়ে মরবো, কিন্তু এই লোকের কাছে 6,000 টাকা যার বেতন, তার কাছে গিয়ে আমাদের আন্ডার দ্য রিকনসিলিয়েশন রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে সরি বলতে হবে, হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, এটা সম্ভব নয়। এই গেল একটা। অন্য আর একটা পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে এখানে রিকনসিলিয়েশন আসছে কেন? রিকনসিলিয়েশন আসে যখন এটি ব্যক্তির অপরাধ থাকে, সে তার অপরাধ স্বীকার করে। কিন্তু যখন গ্রুপ অফ গ্যাং থাকে, একটা দল, একটা রাষ্ট্র, একটা সরকার কম্বাইন্ডলি অপরাধ করে, অপরাধ সংগঠিত করে, তখন সেখানে আসলে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী তাদেরকে কালেকটিভ ওয়েতে বিচার করা ছাড়া কোনো ওয়ে থাকে না। এখানে জেনারেল মার্সির কোনো বিষয় থাকে না। তো আওয়ামী লীগ তার সরকার থাকা অবস্থায় যে অন্যায়গুলো করেছে, দুর্নীতিগুলো করেছে, সেগুলো বিচার চলছে। আমাদের সাধারণ কোর্টে বিচার চলছে, আইসিটিতে বিচার চলছে, আরও বিচার হবে। এগুলো তো হচ্ছে। এখানে সরি বললে কি আমাদের সেই বিচার বন্ধ করে দেবে? তারা যদি এখন ভুল স্বীকার করে যে আমরা ভুল করেছি, তাহলে কি এই বিচার বন্ধ হয়ে যাবে? তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে? প্রশ্নই আসে না। ফলে বিষয়টা হলো এরকম যে বিচারের কাজ চলতে থাকুক, বিচার হতে থাকুক, যারা অপরাধী তারা শাস্তি পাক, আর যারা অপরাধ করেনি তারা মুক্ত থাকুক এবং তারা রাজনীতি করুক। এবং এই যে রাজনীতি, এটাকে আপনি কোনো সংজ্ঞার মধ্যে ফেলবেন না। এটা যে কোনো রাজনীতিবিদ, যে কোনো জনগণ, যে কোনো মানুষ, স্বাধীন দেশের নাগরিক, তার একটি মৌলিক অধিকার। তো সেই মৌলিক অধিকারের জন্য আমাকে কেন রিকনসিলিয়েশনে যেতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মাপ চাইতে হবে, এই কথাগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন বিতর্ক করছে। আর এরই প্রেক্ষিতে আমি ওই যে শব্দটি, যে তারা বিষ খেয়ে মরবে, ইঁদুরের বিষ খেয়ে মরবে, কিন্তু তারা মাপ চাইবে না। সংসদ নির্বাচন কিন্তু একদম চলে এসেছে। সেই হিসেবে ধরতে গেলে বড় জোর 24 দিন আছে। 24 দিন পরেই এই জাতি সিদ্ধান্ত দেবে যে কারা পরবর্তী 5 বছরের জন্য সরকারে থাকবে, কারা দেশ পরিচালনা করবে, এবং রাজনৈতিক দলগুলো অথবা জোটগুলো কিভাবে দেশ পরিচালনা করবে সে সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের সাধারণ মানুষের কাছে নেই। মানুষ জানে না যে বিএনপি গেলে বিএনপি কী করবে, অথবা জামাত গেলে তার জোটের লোকজনদের নিয়ে গেলে তারা কি করবে। মানুষের কাছে কোনো ইশতেহার কিন্তু এখনো আসেনি, কোনো তাদের কাছ থেকে কোনো অঙ্গীকারনামাও আসেনি। সরকারে দেখি কী করছে। আমি যদি 3টা পার্টিকে ধরি, যে নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচনে অংশ নিচ্ছে কারা? কতগুলি রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল। আর বিপরীত দিকে যে সরকারের এ সময় চুপ করে থাকা উচিত ছিল, কোনো পক্ষ নেওয়ার কথা ছিল না, সেই সরকার নিজেও একটা পার্টি হয়ে গেছে। এবং সেই সরকার এখন মাঠে নেমেছে, তার সমস্ত ইনস্ট্রুমেন্টকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে কি করতে? যে জুলাই সনদের উপর যে রেফারেন্ডাম হবে, মানে যে গণভোট হবে, সেই গণভোটে হাঁ ভোটকে বিজয়ী করার জন্য। সরকারের এই যে ভূমিকা, এই ভূমিকাটা কি ঠিক হচ্ছে? এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমি নিজেও কথা বলেছি। দেখুন, একটা কথা বলি, যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে, তারা এখন তাদের অবস্থানটা কি এই হা ভোট অথবা না ভোট নিয়ে, মানে এই রেফারেন্ডাম নিয়ে, গণভোট নিয়ে তাদের অবস্থানটা কি? যদি তাদের মধ্যে কেউ বলেন যে আমরা যেভাবে গণভোট হচ্ছে অথবা যে পয়েন্টগুলোতে গণভোট হচ্ছে আমি তার পক্ষে না, যদি কোনো দল বলে, সঙ্গে সঙ্গে সে কী হলো? সে কিন্তু সরকারের সঙ্গে একটা বিরোধিতায় লিপ্ত হলো, কারণ সরকার তো হা ভোটের পক্ষে নিচ্ছে। তাহলে ওই রাজনৈতিক দলটা অথবা ওই পক্ষটা অথবা ওই প্রার্থীটা সরকারের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেল। তাহলে সে কি সরকারের কাছ থেকে এই নির্বাচনে নিরপেক্ষ আচরণ পেতে পারবে? পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে? এ কথা কোনো জবাব আছে? দেখুন, সরকার কিন্তু নেমেছে একেবারে নির্লজ্জভাবে, কোনো রাগ ঢাকার নেই। সরকার প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে আপনারা হা ভোটকে জয়যুক্ত করুন। রাস্তার আপনি মোড়ে মোড়ে দেখবেন, বিভিন্ন সরকারি অফিসে দেখবেন, ব্যাংক
গুলিতে দেখবেন তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণা চালাতে গিয়ে যে বিপুল খরচ হচ্ছে, এই খরচ কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সরকারের একজন উপদেষ্টা পদমর্যাদায় একজন বিদেশি নাগরিক, উনি দ্বৈত নাগরিক, বাংলাদেশেরও নাগরিক আবার আমেরিকারও নাগরিক। উনি মিস্টার আলী রিয়াজ, উনি বিভিন্ন জায়গায় যেহেতু উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায় আছেন, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেশের, যে সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন এবং সেখানে উনি বলছেন যে কিভাবে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। এবং উনি এমন এমন কিছু মিসলিডিং কথাবার্তা বলছেন যেগুলোর মানে আসলে আমি মনে করি এক ধরনের প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। এটা প্রচার নয়, এটা মিথ্যা প্রচারণা। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। উনি গত কয়েকদিনে কি কি বলেছেন, আমি মাত্র র্যান্ডমলি 2-3টা জায়গা থেকে নিয়েছি। এক জায়গায় উনি বলেছেন গণভোটে হা ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে। মিস্টার আলী রিয়াজকে আমি প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন অর্থ বুঝেন? অনেক তো বিদেশে লেখাপড়া করেছেন, বিদেশে মাস্টারি করেন, ওখানেই থাকেন, মাঝে মাঝে বাংলাদেশে আসেন। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ পাবে আপনি গ্যারান্টি দিচ্ছেন? কিভাবে দিচ্ছেন? যদি জুলাই সনদ পাশ হয়, তাহলে জুলাই সনদ পাশ হলেই বৈষম্যহীন হয়ে যাবে বাংলাদেশ? আপনি যে লিখিত যে সংবিধানটা দিয়েছেন, যে কাজগুলো তো আপনার কাজ ভাই, এটা তো ইয়োর ব্রেন চাইল্ড না? আপনার সন্তানকে আপনি সবাইকে খাওয়ানোর চেষ্টা করছেন যে আপনার সন্তানের মতো সুদর্শন সন্তান আর নাই, এটা আপনি বলার চেষ্টা করছেন। পৃথিবীর সব পিতামাতাই তাই করে, আপনিও তাই করছেন। কিন্তু আপনি তো নিজেই এই দেশকে ওন করেন না ভাই। আপনি অর্ধেক বাংলাদেশি, অর্ধেক আমেরিকান। এবং আপনি যখন জুলাই সনদটা করেন, তারপরে আপনি যে আমেরিকান আবার দূতাবাসে যে দেখা করে আসেন, দেখেন ম্যাডাম যা বানালাম, স্যার যা বানালাম সেটা আপনারা যা চেয়েছিলেন তা পারলাম কিনা। আপনি তো সেই লোক। আপনি আমাকে বৈষম্যহীন সমাজের লোভ দেখাচ্ছেন কিভাবে? দেখুন, যে 72-এর সংবিধানের আপনি এত সমালোচনা করেছেন, সে 72-এর সংবিধানে কোথাও লেখা আছে যে সমাজ বৈষম্যমূলক হবে? লেখা তো নেই। তাহলে আপনি আপনার সংবিধানে কি লেখা আছে কি নেই, তার উপর কি সমাজের বৈষম্য অথবা বৈষম্যহীনতা নির্ভর করে? কোথাও কি 72-এর সংবিধানে কোথাও কি লেখা ছিল যে দেশ থেকে অর্থ বিদেশে পাচার করা যাবে? লেখা ছিল? কোথাও কি লেখা ছিল যে মানুষের ভোটাধিকারকে ছিনিয়ে নিতে হবে? কোথাও কি লেখা ছিল যে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে উঠবেন? লেখা নাই, এগুলি লেখা থাকে না। এগুলো যারা প্রয়োগ করে তাদের মন মানসিকতার উপর নির্ভর করে। এই যে আপনি এখন গাইড জুড়ে বলতেছেন যে হার উপর ভোট দিন আপনারা, হা ভোট দেওয়াটা সরকারি কর্মচারীদের তার পক্ষে প্রচারণা করাটা দায়িত্ব, এটা কোথায় লেখা আছে? আপনি গাইড জুড়ে চালাচ্ছেন। আপনি গাইড জুড়ে বলতেছেন এটা বৈধ। আচ্ছা, যদি বৈধ হয়, যদি হা ভোটের পক্ষে প্রচারণা চালাটা বৈধ হয়, তাহলে নিশ্চয়ই না ভোটের পক্ষে প্রচারণা চালানো বৈধ হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা বলেন যে আমি মনে করি যে হা ভোটে ভালো হবে না, না ভোটে ভালো হবে, আমি তাহলে না ভোটের পক্ষে প্রচারণা চালাই, চালাতে দেবেন আপনারা? তাকে তো ফ্যাসিস্টের দোষর বলে জেলে ঢুকাই দিবেন। এটাই তো করবেন। কারণ আপনি যারা বলছেন, আপনার সরকারের লোকেরা বলছেন, কিন্তু এ সংক্রান্ত কোনো কি আইন পাশ করেছেন আপনারা যে হা ভোটের পক্ষে ভোট দিতে হবে? কোনো আইন পাশ করেছেন? যদি আইন পাশ না করেন, তাহলে সরকারি কর্মকর্তারা আপনার এই ব্যক্তিগত কথা শুনবে কেন? আপনি, আপনাদের যারা সহকর্মী আছেন, যারা উপদেষ্টা আছেন, এমনকি প্রধান উপদেষ্টা আছেন, আপনাদের মুখের কথা আমরা শুনবো কেন? কেন শুনবো বলেন? আপনাকে ভোট তো দিচ্ছেন, আপনি তাহলে ভোট দিন না। আপনি সিদ্ধান্ত দিয়ে দেন যে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, কোনো সমস্যা তো নাই। আপনি ভোট দিচ্ছেন, দিয়ে আবার সরকারিভাবে সরকারি অর্থ ব্যয় করে এই হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা কোন ধরনের প্রতারণা? এটাকে আপনি পারেন? দেখেন আলী রিয়াজ আরও কি বলেছে। আলী রিয়াজ বলেছেন সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এই গণভোট। এটুকু ঠিক আছে, গণভোট ঠিক আছে, কিন্তু তারপর উনি বলেছেন এখানে আপনারা সবাই হা ভোট দিন। হা ভোট দিলেই এই সরকার আর ফ্যাসিস্টে উঠতে পারবে না। আবার আরেক জায়গায় বলেছেন গণভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই। আলী রিয়াজ, এই হলো ওনার আইন বোঝার ক্ষমতা। এই বোধ বুদ্ধি নিয়ে উনি সংবিধান পরিবর্তন করছেন। বাধা থাকবে না কেন?
আপনি চট করে করবেন কি ইংল্যান্ডের উদাহরণ নিয়ে আসবেন, যে ব্রেক্সিটের পক্ষে তারা করেছিল। আরে ভাই, ব্রেক্সিটের পক্ষে তো গণভোট ইংল্যান্ডে হয়েছিল একটা মাত্র ইস্যু, যে আপনারা কি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকতে চান কি চান না, হ্যাঁ অথবা না। ওখানে কোনো প্যাকেজ ছিল। আমি গতকালকে বলেছিলাম যে প্যাকেজের কি সমস্যাটা হয়, যে 4টা 5টা প্রশ্ন 10টা প্রশ্নের উত্তর একটা হ্যাঁ অথবা না দিয়ে বলা যায় না। ওখানে অনেক রকম কথা থাকে, একটাকে আমার হ্যাঁ মনে হয়, আরেকটাকে আমার না মনে হয়, আমার অপশন থাকে না। আপনি আমাকে একটা প্যাকেজের মধ্যে আপনার ধরেন 84টা প্রশ্ন, তার মধ্যে 30টাতে একমত হয়েছে ধরলাম, আর বাকি থেকে 54টা। তো 54টা বিষয়ে যেটার মধ্যে রাজনৈতিক দলগুলি একমত হয় নাই, সেটাকে আপনি আমাকে দিয়ে হ্যাঁ না বলাচ্ছেন কেন? আমি 54টাকে হ্যাঁ বললে সবগুলিকে হ্যাঁ বলতে হবে, আর না বললে সবগুলি না হয়ে যাবে। এটা আপনি কীরকম একটা উদ্ভট নিয়ম জারি করেছেন। তারপরেও প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আপনি বাধা নেই বলছেন, মানে কি? প্রজাতন্ত্রের কর্মচারীদের বলতেছেন যে আপনার হা ভোটের পক্ষে প্রচারণা চালান। যদি হা ভোটের পক্ষে প্রচারণা চালানো যদি বাধা না থাকে আইনগত, তো না ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনগত বাধা থাকে, কথাটা করতে দিবেন? কেউ যদি বলে আমি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি, সে কি মুক্ত থাকতে পারবে আপনার মনে হয়? আপনাদের আইন শৃঙ্খলা, আপনাদের আইনের শাসন আমরা দেখি নাই, দেখছি না, যে এরকমভাবে ওনারা নানা জায়গায় নানা কথা বলে বেড়াচ্ছেন। পলিটিক্যাল পার্টিগুলো কি বলছে দেখেন, যারা নাকি এই আলী রিয়াজ সাহেবদের মতো লোকদের এই সমস্ত কথাবার্তাকে পছন্দ করছে না, তারাও কিন্তু সরাসরি বলার সাহস পাচ্ছে না পলিটিক্যাল পার্টিগুলো। কেন? বললে পরে তাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে আবার একটা মব পরিচালনা করা হবে। এটা কি একটা মবেরই নির্বাচন হচ্ছে? দেখুন, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির নেতা, উনি কি বলেছেন? ওনার এই বক্তব্যটা আমাকে পছন্দ হয়েছে। উনি বলেছেন কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার কথা বলা সরকারের উচিত নয়। তার মানে এই যে আপনি হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটা কিন্তু বিএনপি পছন্দ করছে না, কিন্তু বিএনপি সরাসরি বলার সাহস পাচ্ছে না, কারণ মবের ভয়ে। আপনাদের তো একটা অস্ত্র আছে, সাথে মব লেলাই দিবেন, এই দেখো বিএনপি না ভোটের পক্ষে বলছে, হা ভোট বলছে না, মানে জুলাই চেতনা তারা ভুলুণ্ঠিত করছে। আচ্ছা আমি একটা কথা বলি, জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে আপনাদের তৈরি জুলাই সনদ সম্পূর্ণভাবে কি ধারণ করতে পেরেছে? পারেনি তো। আমি একটা উদাহরণ দেব, বলি ছোট্ট একটা। ধরা যাক আমার জ্বর হয়েছে, আমাকে এনে আমার একজন বলছে তুমি ওষুধটা খাও, খেলেই তোমার জ্বর ভালো হয়ে যাবে। তো আমি কি জানতে চাইবো না ওষুধটা কি? এটা কি প্যারাসিটামল, নাকি এটা ডায়াবেটিসের ওষুধ, নাকি এটা প্রেশারের ওষুধ? আমি জানতে চাইবো না? আমি তো জানতে চাইবো। এই জানতে চাওয়াটা কি অন্যায়? আপনি বলছেন তুমি এটা খাও, চোখ বন্ধ করে আমার ওপর আস্থা রাখো, আস্থা রেখে খাও, তখন আমি জানতে চাইবো ভাই যান আপনি কে? আপনার কি আসলে মেডিকেল সায়েন্সে কোনো ডিগ্রি আছে, নাকি আপনার কাঠমিস্ত্রি? আমার তো জানতে চাইতে হবে। তা আপনি কে? আলী রিয়াজ সাহেব কে? তার কথা অনুযায়ী আমাকে বিশ্বাস করতে হবে যে হা ভোট দিলেই দেশের বৈষম্যহীন সমাজ প্রচারিত হয়ে যাবে, হা ভোট দিলেই এই দেশে একটা পাওয়ারফুল কিছু হয়ে যাবে, হা ভোট। এটা আপনি কি করে আপনি বলেন? অথচ দেখেন প্রচারণা কোন পর্যায়ে গেছে। আমি দেখলাম আজকে সিলেটে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে জানেন আপনারা? হয়তো বোধহয় ভুলে গেছেন, কারণ ওনার তো কোনো কর্মতৎপরতা কখনো দেখি নাই। ওনার নাম হলো নূরজাহান বেগম। এই নূরজাহান বেগম, ওনাকে যে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমার এটা এখনো রহস্য, এই ভদ্র মহিলাকে স্বাস্থ্য উপদেষ্টা কেন বানানো হয়েছিল আমি এখনো বুঝতে পারি নাই। যাই হোক, তো উনি একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই হা ভোটের পক্ষে থাকাটা নাকি ফরজে কেফায়া। হ্যাঁ, এটা উনি বলেছেন। আমি আপনাকে পরিষ্কার উনি কি বলেছেন। উনি বলেছেন, আমি একটা পত্রিকা থেকে নিচ্ছি, আপনাকে পত্রিকাটা দেখেন, আপনারা দেখেন, যে গণভোটে হার পক্ষে থাকা ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। উনি শুক্রবার দিন দুপুরে সিলেটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান। দেখেন, তো উনি এটা বলেছেন, আমার কাছে মানে কি বলবো, অস্বাভাবিক লাগে। এই ভদ্র মহিলা আসলে নিজেও জানেন না যে হা ভোটটা কেন।
এবং উনি নিজেও জানেন না ফরজে কেফায়া কাকে বলে। আমি একেবারে শিওর ফরজে কেফায়া জিনিসটা কি ভাইয়া? ফরজে কেফায়া হলো যে যেটা ফরজ, কিন্তু একটা গোষ্ঠীর কাছে যখন একটা গোষ্ঠীকে অবহিত করা হয় এই ফরজটা পালন করার জন্য, তখন যদি ওই গোষ্ঠীর পক্ষ থেকে একজন দুইজন যাই যদি সেই ফরজটা পালন করে, তাহলে ওই 10 জনের মধ্যে সবারই এটা ফরজ পালন হয়ে গেছে বলে মনে করো। যেমন জানাজা নামাজ ফরজে কেফায়া। ধরেন আপনার বাড়িতে আপনারা শুনলেন যে আপনার প্রতিবেশী মারা গেছে, আপনার বাড়িতে সবাই সেই জানাজায় অংশ নিতে পারলো না, একজন নিল অথবা 2 জন নিল, বাকিরা অন্য কাজে ব্যস্ত আছেন, তাহলে কিন্তু এই সবারই ফরজটা আদায় হয়ে গিয়েছে বলে ধরা হবে। কিন্তু যদি একজনও না যায়, আপনার বাড়িতে যদি একজনও সেখানে না যায়, তাহলে এই সবাই কিন্তু একটা ফরজ ভঙ্গের অপরাধী হবেন। এটা হলো ফরজে কেফায়া। তাহলে কি হলো? তাহলে আমার বাড়িতে একজন যে ভোট দিয়ে আসলো, ফরজে কেফায়া পালন হয়ে গেল। আপনি এটা চান? তাহলে আর কেউ গেল না, আমার গোত্র থেকে একজন গেল, আর বাদ বাকি সবাই যে না ভোট দিল, তাহলে আপনি কি করবেন ভাই? উনি ফরজে কেফায়াও বুঝেন না, উনি গণভোটও বুঝেন না আসলে। আর স্বাস্থ্য যে বুঝেন না, এটা তো গত 18 মাসে আমরা বুঝে ফেলেছি। এই হলো এই সরকারের দক্ষতা। যেহেতু আমি নুরজাহান বেগমের ধর্মের কথাটা তুললাম, গতকালকে আমি আমার এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে একটা দর্শকের কথা আমি পড়েছিলাম, এটা আজকে আমি পড়েছিলাম। সেখানে একজন দর্শক একটা মন্তব্য করেছিলাম না, আমি এই মন্তব্যটাকে আবারও আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মিস্টার ওয়াসিউর রহমান নামে এক ভদ্রলোক বলেছিলেন, তিনি বলেছিলেন যে মুসলিম হিসেবে গণভোটে না দেওয়ার কোনো বিকল্প নাই। মানে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে গণভোটে না ভোটই দিতে হবে, এটা ওনার বক্তব্য। কিন্তু কারণ উনি আবার এর পেছনে একটা ব্যাখ্যা দিয়েছেন। কারণ সূরা ইসরার 36 নম্বর আয়াতে বলা আছে, কি বলা আছে? আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, কান চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মানে সূরা ইসরা বলা আছে যে বিষয়টা তুমি ভালো মতো বোঝো না সেটা তুমি অনুসরণ করো না, সেটা তুমি ফলো করো না। তো উনি বলছেন যে গণভোটে যে 4টি প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে যদি কেউ এসবের উত্তরে হ্যাঁ ভোট দেয়, তাহলে সে কি কোরআনের এই আয়াত অমান্য